এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। যত দিন যাচ্ছে কবিতার এই লাইনগুলো যেন মিথ্যে প্রমাণিত হচ্ছে। চারিদিকে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের চারিপাশের পরিবেশ যেন একটা অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। পুজো আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন আর বাকি, কিন্তু দেখো আমাদের চারিদিকের পরিবেশ কেমন একটা অস্বস্তিকর, মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। কিন্তু আমাদের তো কিছু করার নেই, এরই মধ্যে আমাদের জীবন চালিয়ে যেতে হবে। সেরকমই একটা সকালের আজ শুরু। উৎসব নিচ থেকে বাজারগুলো নিয়ে আসলো, আর দাদাও এখানে বসে পড়েছে বাজারগুলো গোছাতে। এই যে পুরো এক কাঁদি কলা এনেছে। সকালের ব্রেকফাস্টে একটু কলা হলে না সকালের জলখাবার খেতে খুব সুবিধা হয়, আর কলা খাওয়াও তো শরীরের পক্ষে খুব ভালো। আর এইদিকে দাদা ব্যাগ থেকে একে একে সব সবজি বার করছে। আগের সপ্তাহে তো বৃষ্টি হওয়ার দরুন সেভাবে বাজার যেতে পারেনি, আর চলার মতন কিছু বাজার আমাদের বিল্ডিংয়ের নিচে যে সবজিওয়ালা এসেছিলো ভ্যানে করে, সেখান থেকে কিছু নিয়ে এসেছিলো। এই সপ্তাহটা এভাবেই চালিয়েছি। তা আজকে দাদা গিয়ে মন ভরে দেখো কত সবজি কিনে এনেছে। আমি আবার দাদাকে আর কি মেরে বললাম, কি গো বাজারে কি আর কোনো সবজি ছিল না? আসলে সবজি আনলেও তো হলো না, সেগুলোকে তো আবার গুছিয়ে রাখারও একটা ব্যাপার থাকে। তা সকালে আজকের ব্রেকফাস্টে রুটি করেছি, সঙ্গে আছে তরকারি। আর এইদিকে দুপুরের খাওয়ার জন্য আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ হবে। আজকে দুপুরের খাওয়ার জন্য আলু পটল দিয়ে একটা পোস্ত করছি, মানে আলু পোস্ত, তার মধ্যে একটু পটল দিয়েছি। এই যে দেখো আজকে পোস্ত আর বেশি নেই, দাদাকে মনে করে বলে দিলাম যে রাস্তায় বেরোলে একটু পোস্ত এনো। তা আজকে ডালের সাথে আলু পোস্ত হলে বেশি ভালো লাগে, যেহেতু দাদার সুগার, তাই জন্য একটুখানি পটলও দিয়েছি। নারকেলের বড়া করে যে আমি ডালনাটা করি, সেটা সবাই খেতে খুব ভালোবাসে। আর এই একটা এমন তরকারি যেটা করলে ভাত দিয়েও খাওয়া যায়, আবার রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যায়। আর এইদিকে দেখো নারকেলটা কোরানো ছিল না, তাই এখন বসে পড়েছি নারকেল কোরাতে। নারকেলটা না আগে থেকে কোরানো থাকলে খুব সুবিধা হয়। এই তাড়াহুড়ার সময় এই নারকেল কোরানোটা একটা বিশাল বড় টাফ একটা কাজ। কি আর করা যাবে, ফ্রিজে দেখলাম অন্য কিছু নেই, তাই বাধ্য হয়ে বসে পড়েছি নারকেল কুড়িয়ে বড়া করে। এদিকে আমার ঝোলও হয়ে গেছে। এবার নারকেলের ঝোলটাকে নামিয়ে তারপরে ওপর দিয়ে নারকেলের বড়াগুলো দিয়ে দেবো, কারণ কড়াইয়ের মধ্যে নারকেলের বড়াগুলো দিলে না পুরো ঝোল ঢুকে না পুরো থসথসে হয়ে যায়, ভেঙেও যায়। তাই আমি এইভাবে ওপর থেকে নারকেলের বড়াগুলো ছড়িয়ে দিই। এতে কি হয়, ভেতরে রসটাও ঢোকে আর বড়াগুলো ভাঙেও না। আজকে আমার মোটামুটি দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আজকে কি করলাম। এই যে এখানে করেছি আলু পটল পোস্ত, বিউলির ডাল। আর এদিকে বিউলির ডাল করেছি, কিন্তু বিউলির ডালের যে আসল ইনগ্রিডিয়েন্টস, মানে যেটা না হলে বিউলির ডালটা ঠিক স্বাদ লাগে না, মানে তার ওঠে না, আমরা বাঙাল ভাষায় যেটা বলি যে কোনো রান্নার তার ওঠা, সেটা হচ্ছে আদা আর মৌরি বাটা। এই আদা মৌরি বাটাটা না শিলে বেটে দিলে খুব ভালো হয়, পুরো একদম চন্দনের মতন বাটা হলে তবে ডালের সাথে মিশিয়ে দিলে ভালো লাগে। আর মিক্সিতে বাটলে না একটু ছাকা ছাকা থেকে যায়, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া যাকে বলে, তাতে মুখে পড়ে দানাগুলো, তখন ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি একটু শিলে বেটে দিতে। আর যা গরম পড়েছে, বিউলির ডাল একদম মাস্ট খাওয়া। চলো দুপুরবেলা স্নান করে চলে এসেছি। আজকে বাইরেটা প্রচণ্ড গরম, তা দাদা অনেক অসুবিধা সত্ত্বেও মাটিতে বসে গেছে খেতে। এখানে উৎসবও বসে পড়েছে। আজকে বিশেষ কিছু রান্না নেই, নর্মাল খাওয়া দাওয়া, বিউলির ডাল, নারকেলের বড়ার ডালনা করে চলে এসেছি। এখন প্রায় দুপুর 2টো বাজে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। এখন আশ্বিন মাস পড়ে গেছে, কে বলবে বলো, চৈত্র মাসের মতন গরম। গরম সহ্য করা যাচ্ছে না। একটা খেতে থাকো, আবার নিয়ে আসবো। বেশি করে এক জায়গায় এনেছি।
হ্যাঁ, আজকে তো শুধু বিউলির ডাল, আলু পোস্ত আর নারকেলের বড়া। ডাল তো বেশি করে লাগবেই। খাও, খেতে থাকো, আনছি। চলো, এদিকে কিন্তু আমাদের সামনে দুর্গা মণ্ডপে আজকে দেখছি প্যান্ডেল ওপরে তিরপল লাগানো শুরু করে দিয়েছে। এখনো 4-5টা লাগায়নি, ওটা আস্তে আস্তে সব কিছু লাগাবে। 4-5 লাগানো হয়ে গেছে, শুধু ওপরে তিরপলটা দেখলাম তো লাগানো, সাইডগুলো এখনো করেনি। এবার আস্তে আস্তে করবে, ভেতরে কাপড় লাগাবে। এবার বেশ অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছে। চলো, পরে কথা বলবো, আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদেও পেয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার, আবার তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। তা কালকে স্যাটারডেতে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই আবার ব্লগটাকে কন্টিনিউ করলাম আজকে। তা চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে ওঠার পর বিছানাটা একটু সুন্দর করে না গোছালে ঠিক ভালো লাগে না। আর আজকে একটু বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি, আর এদিকে একটু গাছেও জল দিয়ে দিলাম। তারপরে এবার ছুটবো রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টে আজকে দাদা বলল কোনো লুচি পরোটা ভাজাভুজি কিছু করতে হবে না এই গরমে। সকালে টাটকা পাউরুটি নিয়ে এসছে, তাই আজকে ব্রেড বাটার জ্যাম এসবই ব্রেকফাস্টে খাওয়া হবে। সঙ্গে একটু দুধের মধ্যে হরলিক্স দিয়েছি। এই খাবারটা উৎসবের ঠিক পছন্দ না, সকালবেলা উঠে একটুখানি দেখলাম মুখটা ভার হয়ে আছে এই খাবার দেখে, তাই বললাম দেখ গরমের মধ্যে এটাই খা। তা ও বললো ঠিক আছে চলো আজকে এই দিয়েই করে ব্রেকফাস্টটা করে নিই। তাই আজকে দাদা বলেছে লাঞ্চেতে বেশি কিছু ঝামেলা করবে না। আগের দিন তো বিউলির ডাল আর পোস্ত ছিলই, সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে আজকে একটু করব মাংস, আর আজকে মাংসটা একটুখানি নর্মালভাবেই করব, মানে বেশি রিচ করব না। সঙ্গে একটু আলু আর পেঁপে দিয়েছি। আর এই চিকেনের মধ্যে না এবার পেঁপে দিলে খেতে বেশ ভালো লাগে। আর আগের দিন রাত্রিবেলা আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখি, কারণ মাংসটা ম্যারিনেট করে রাখলে খেতে সুবিধা হয়, মানে এতটা সুন্দর নরম হয়ে যায় যে দাদার পক্ষে খেতে একটু সুবিধা হয়। দাদার দাঁতের একটুখানি প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে একটু মাংস খেতে। এই দেখো এদিকে আমার মাংসও কষানো হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর আজকে বাইরে যা প্রচণ্ড গরম, আর কিছু বলার নেই। মানে যখন বৃষ্টি হয় তো বৃষ্টি হয়ে একদম মানুষকে পচিয়ে দেয়, আবার যখন গরম পড়ে তখন মানুষকে একদম, মানে মানুষ যে কোন দিকে যাবে, যখন যেটা হচ্ছে না এত অতিরিক্ত হচ্ছে যে মানুষের পক্ষে সেটা গ্রহণ করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যাক, আর কি আর এইসব কথা বলবো, আজকাল ওয়েদার এমন হচ্ছে, মানে আরও বেশি আমাদের চিন্তা লাগছে এর পরের ভবিষ্যতের জেনারেশন যে কি হবে, ওরা যে কিভাবে বাঁচবে এই গরম থেকে। চলো, যত বেশি বৃষ্টি হবে তত গরম পড়বে, আবার গরম বেশি পড়লে বৃষ্টিও তেমনি হবে। প্রকৃতির নিয়মকে তো আমরা ধরে আটকে রাখতে পারবো না। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই দাদা হঠাৎ করে আমার বলে উঠলো কি বিকেলবেলার দিকে একটুখানি আলু কাবলি করো তো। সেই মতন একটু আলু প্রেসারে সেদ্ধ করেছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনে করে একটু ছোলাও মানে জলে ভিজিয়ে দিয়েছিলাম। আলু আর ছোলা দুটোকে একসাথে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার চাও হয়ে গেছে, ততক্ষণ একটু আলুটা ঠান্ডা হয়ে নিই। তা চা করে চাটা খেয়ে নিই। দাদা কিন্তু কোনো সময় এরকম বলে না যে একটু আলু কাবলি করো তো। তা আজকে হঠাৎ দেখলাম দুপুরবেলা বলছে যে একটুখানি আলু কাবলি করো, মুখটা একটু ছাড়বে, কয়েকদিন ধরে যেন মুখটা কেমন হয়ে আছে। বললাম ঠিক আছে চলো। তা ভালোই হলো, বিকেলে চা খেয়ে এরপর আলু কাবলিটা জোগাড় করব। এদিকে আমার চাও হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। আর তো বেশ কয়েকদিন পরেই পুজো। আমাদের মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট, বেশিরভাগই তো এবার কেনাকাটা অনলাইন থেকেই করেছি। শুধু একদিন বেরিয়েছিলাম আমার বোনের ছেলের জন্য জামা কাপড় কিনতে, বাবার জামা কাপড় কিনতে, সেটা তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি। এইদিকে দাদা বসে এখন সন্ধেবেলার নাটকগুলো সব দেখছে। মানে দাদার বেশ নাটক দেখতে বসে বসে ভালোই লাগে। এখন তো আর প্রায় টিভি চালানোই হয় না,
সবই মোবাইলেই দেখা হয়ে যায়। তো এইদিকে আমি রান্নাঘরে এসে আলু, পেঁয়াজ, শসা, টমেটো সব ভালো করে কুচিয়ে নিয়ে এবার এগুলো ভালো করে মিক্সড করব। আর একটুখানি তেঁতুলও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার পাল্পটাকে বার করেছি। বার করে নিয়ে এবার চাট মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করব। অনেক দিন পরে আলু কাবলি করছি। দাদা সাধারণত আলু কাবলি মানে রাস্তাঘাটের আলু কাবলি হলে একটু অ্যাভয়েডই করে, বলে রাস্তাঘাটে কিভাবে কি করে, তার মধ্যে আলুও তো দাদার খাওয়াটা ঠিক না। হঠাৎ করে অনেক দিন পর দেখলাম এইভাবে একটু আবদার করলো। আমি আর আবদারটাও আমি উপেক্ষা করতে পারলাম না। চাট মশলা দিয়ে একটু গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা যেহেতু আমার খাওয়া বারণ বিশেষত, তাই জন্য একটু গোলমরিচ দিয়ে আর একটু ভাজা মশলা দিলাম। এই দিয়ে আজকে আলু কাবলিটা মেখেছি। আমাদের কারখানার সামনে একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছ থেকে দাদা প্রচুর একবার তেঁতুল নিয়ে এসেছিলো। তা সেটা আমি ফ্রিজে স্টোর করে রাখি, আবার যখন দরকার হয় ফ্রিজ থেকে বার করে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে তার পাল্পটাকে বার করে নিই। এইদিকে চলো আর একটু চাট মশলা দিতে হবে, একটু কম হয়ে গেছে। তা মাখা হয়ে গেছে, এবার সব বাটিতে সার্ভ করে দেব। আবার রাতের রান্নাবান্নাও করতে হবে। রান্নাবান্না বলতে রুটি করতে হবে, সকালবেলা যা করেছিলাম ওই দিয়ে তো খাওয়া হয়ে যাবে। একটু ধনেপাতা হলে খুব ভালো হতো, কারণ হঠাৎ করে তো দাদা বলেছে ধনেপাতা নেই। অল্প করে একটু আলু কাবলি নিয়ে একটু টেস্ট করতে হবে নুনটা কেমন হয়েছে। চলো এদিকে আমার সব আলু কাবলি সার্ভও হয়ে গেছে। নুনটা কেমন হয়েছে একটুখানি দেখি, কারণ নুন যদি ঠিকঠাক না হয় না তাহলে আলু কাবলির সেই দেখলাম ঠিকঠাকই আছে না, আলু কাবলির সেই টেস্টটা ঠিক মতন আসে না। আরেকবার মুখে দিয়ে দেখছি, উফ দারুণ হয়েছে আলু কাবলিটা খেতে। চলো দাদার অবস্থা দেখেছো, হেডফোনের একটা তার নষ্ট, একটা কানে দিয়েই শুনছে নাটক। আর এদিকে উৎসব তো পড়ছে, হ্যাঁ উৎসবকেও দিয়েছি, ও বিছানায় বসে বসে এখন খাচ্ছে। আমরা এই আলু কাবলি খেয়ে একটু নাটক দেখে তারপরে আবার রাতে রান্না করতে যাব। রান্না বলতে রুটি। তা দাদা বললো চলো আজকে রুটি করাতে আমি তোমাকে একটু হেল্প করে দেবো, কারণ সন্ধেবেলা তোমাকে অনেক খাটিয়েছি এই গরমের মধ্যে। তার দাদাও সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি রুটি করতে। রুটি হয়ে গেলে আমরা সবাই ডিনার করতে বসে যাব, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে উৎসবকে দেখো একটা রুটি ভাজের থালায় খেতে দিয়েছি, দেখে যেন মনে হচ্ছে আমরা ট্রেনে জার্নি করছি আর আমাদের রাতের ডিনার সার্ভ করে দিয়েছি। বেশ মজাই লাগছে এটার মধ্যে খেতে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হবে আবার নেক্সট উইকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।